নমস্কার, শুরু করছি আজকের দিনের অনুষ্ঠান টেক টক উইথ শান্তনু সেন। আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন পুরাতন দুজনদেরই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আসছি আজকের অনুষ্ঠানের কথায়, কিন্তু তার আগে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে, সেই জন্য প্রথমেই সেই জিনিসগুলো আলোচনা করে নিই। একটা হচ্ছে ধনতেরাসের আগে সবাইকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে ধনতেরাসের শুভেচ্ছা, কালী পুজো এবং অ্যাজ ওয়েল অ্যাজ দীপাবলি, দুটোর পক্ষ থেকেই, মানে দুটোর জন্যই আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যর পক্ষ থেকে আপনাদের প্রত্যেক পরিবারের সদস্যকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানালাম। অনুষ্ঠান শুরু করব। যদিও গত সপ্তাহে আমরা যে আলোচনাগুলো করেছিলাম তার পরিপ্রেক্ষিতে একটু আলোচনা আমি নিশ্চয়ই পরের দিকে করব, বাট প্রথমে এই সপ্তাহের আলোচনাটা করে নিই, কারণ যেহেতু এই যে কামিং উইকটা চলবে, অর্থাৎ নভেম্বর মাস শুরু হয়ে যাবে, নভেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আলটিমেটলি 4 তারিখের পরিপ্রেক্ষিতে আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 4 এই অধ্যায়ে যে আলোচনাটা করব তাতে ক্লোজিং আমরা পাচ্ছি অক্টোবরের শেষ, অর্থাৎ 28-10-2021 পরিপ্রেক্ষিতে। এই সপ্তাহে আমরা পুরো 5টা ট্রেডিং ডে পাচ্ছি না, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3টে ট্রেডিং ডে এবং একটা 1 ঘন্টার ট্রেডিং, অর্থাৎ সোমবার থেকে বুধবার আমরা ফুল ট্রেডিং সেশন পাবো। বৃহস্পতিবার মুহূর্ত ট্রেডিংয়ের জন্য মার্কেট সকালবেলা না খুলে বিকেলবেলা খুলবে এবং সন্ধেবেলা ট্রেডিং হবে 6টা 15 থেকে 7টা 15 পর্যন্ত, অর্থাৎ এটাকে আমরা ধরে নিতে পারি টোকেন ট্রেড, এবং সেই দিনে অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকেন। ফলে শুক্রবার বাজার বন্ধ, শনিবার বাজার বন্ধ অ্যাজ ওয়েল, মানে যেরকমভাবে নর্মালি শনিবার বন্ধ থাকে এবং রবিবার তো বটেই। ফলে এই 3 দিনের পরিপ্রেক্ষিতে আমাকে যদি বাজারকে কল্পনা করতে হয় এবং 1 ঘন্টার ট্রেডিংকে যদি নিতে হয়, সেই অনুযায়ী আজকে আমাকে অনুষ্ঠানটা করতে হচ্ছে। আশা করছি আপনাদের দীপাবলি ও কালী পুজো খুব ভালো কাটুক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভাইফোঁটাও সামনে আছে, সব মিলিয়ে সব ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে। লাস্ট উইকে আমরা যেটা ট্রেডিংটা শেষ করলাম সেখানে আমরা কিছু কিছু জিনিস আলোচনা আমরা আগের অনুষ্ঠানে করেছিলাম বা আগের এপিসোডে করেছিলাম, ব্রাদার সেই কথাগুলো আমি একটু পরে আসছি। আর একটা জিনিস যেটা উল্লেখযোগ্যভাবে হয়েছে এই সপ্তাহে, আরও বেশ কিছু স্টক এফএনডোতে লিস্টেড হয়েছে। তাদের লিস্ট আমি কয়েকটা আপনাদেরকে বলি, যেমন ধরুন 29 অক্টোবর থেকে এগুলো লিস্টেড নতুনভাবে হয়েছে। স্টকগুলো হচ্ছে অতুল লিমিটেড, বিল্ডারসফট, চম্বল ফার্টিলাইজার, এফএসএল, জিএসপিএল গুজরাট স্টেট ফার্টিলাইজার, গুজরাট স্টেট পেট্রোনেট যেটা বলে, লরেস ল্যাব, এসবিআই কার্ড এবং ওয়ার্লপুল। ফলে সব মিলিয়ে এখন টোটাল এফএনডোর সংসার হচ্ছে 188 জনকে নিয়ে। পরের দিকে হয়তো আরও অ্যাড লেস হতে পারে, বাট অ্যাট প্রেজেন্ট টিল ডেট 188 ফিউচার অপশনসের শেয়ারস হলো। যাই হোক, নিফটি ক্লোজিং হয়েছে 17,671, এর পরিপ্রেক্ষিতেই আমাকে আলোচনা করতে হচ্ছে। এবং আমরা যখন গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একটা জিনিস মনে করিয়ে দিয়ে আপনাদেরকে, আমি একটু অ্যাবনর্মাল অ্যাটিটিউডের জন্য বাজারকে বলছিলাম যেহেতু কারেক্টিভ ফেজ হয় খুব ভালো হয়। অনেকে মনে করছিলেন যে হয়তো দীপাবলির মধ্যেই 19,000 হয়ে যাবে। দেখুন, এই সপ্তাহে 19,000 হবে কি হবে না সেটা আমি এক্ষুনি বলতে পারছি না। আশা সবসময়ই রাখা যায়, আশাতেই আমরা শেয়ার বাজার চলে, এক্সপেকটেশন সেই অনুযায়ী থাকে, কিন্তু বাট টেকনিক্যাল চার্ট ওয়েট অফ এভিডেন্স তাই বলছিল না। এবং সেটাই আপনাদেরকে আলোচনা করছিলাম যে যদি নতুন হাইয়ে বাজারকে পৌঁছতে হয় তাহলে অবভিয়াসলি বাজারকে 17,470-র ওপরে ক্লোজিং দিতে হবে বা 470-র ওপরে ট্রেড করতে হবে। সেটা হয়নি, এবং যেটা ভয় পাচ্ছিলাম যে যদি 18,000-কে বেস করে 18,030, যেটা আপনাদেরকে বারবার বলছিলাম যে 18,030 এই লেভেলটা যদি কোনো কারণে ভায়োলেট করে তাহলে কিন্তু বাজারে একটা প্যানিক সেলিং থাকবে বা সেলিং থাকতে পারে। যদিও প্রথম 1 দিন 2 দিন একটু সেলিংয়ের পর একটুখানি রাইজ হয়েছিল, সেক্ষেত্রে বাজারের যে জায়গাটা তৈরি হয়, আমরা আলোচনা করেছিলাম 14,320, বাজার হাই করেছিল 14,000, মানে আমাদের রেজিস্ট্যান্স যে লেভেলটা ছিল 14,320, বাজার হাই করেছিল 347-এর আশপাশে, হোয়াট এভার ইট, বাট ক্রস করতে পারেনি 17,470। ফলে সেল অফটা আবার ঘনীভূত হয় এবং যে জায়গায় এসে বাজার বন্ধ হয় সেটা হচ্ছে 17,500-এর আশপাশে, মানে ক্লোজিং ধরলে 17,671। এনিওয়ে, যা ক্লোজিং তার পরিপ্রেক্ষিতে আমাকে আলোচনা করতে হবে। তবে একটা জিনিস বলতে পারি, আমরা একটা ইনিশিয়াল টপ তৈরি হবার যে
সিমটমসগুলো থাকে। শর্ট টার্ম টপ, আমি আবার বলছি পরবর্তীকালে চার্টটা নিয়ে গিয়ে দেখাবো যে বাজারের ট্রেন্ড নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, বাট শর্ট টার্ম যে টপ তার কিন্তু বৈশিষ্ট্য বাজারে ধরা পড়েছে। ফলে এই শর্ট টার্মটা লং টার্মে কনভার্ট হবে কি না সেটা এক্ষুনি বলার সময় আসেনি, আমি আসছিও না বা প্যানিকও করানোর চেষ্টা করছি না। আমি জাস্ট আপনাদের এইটুকু বলার চেষ্টা করছিলাম যে হায়ার লেভেল গত 4-5টা এপিসোড ধরে বারবার বলছিলাম অত্যধিক লাফালাফি করে লাভ হবে না, স্টক স্পেসিফিক মুভমেন্টের উপরে ফোকাস করতে হবে, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। এলিকান ইঞ্জিনিয়ারিং, স্টেট, এইচডিএফসি লাইভ, আলোচনা করেছিলাম হাইকল, টাটা কনজিউমার নিয়ে আলোচনা করেছিলাম। যদিও আমি গত কয়েকটা সপ্তাহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা আজকে নতুন ভিজিট করছেন বা যারা অলরেডি মিস করে গেছেন। আসলে চেষ্টা করি আন্তরিকভাবে, বা আবার বলছি, অনুষ্ঠানটাকে খেটে তৈরি করার চেষ্টা করি। এরকম ছোটোখাটো প্যানিক সিচুয়েশান করে বা কোনো রকম একটা হাইলাইট টাইপের আপনাদের আইকন তৈরি করে আমি কোনো রকম প্যানিক করাতে চাইছি না। হ্যাঁ, ডেফিনেটলি অনেকে অনেক ধরনের কমেন্ট পাস করেন। আমি আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি ইকুইটি মার্কেট নিয়ে অনেক বেশি কমফর্ট থাকি। অনেকে রিকোয়েস্ট করেছেন কমোডিটি মার্কেট বা কারেন্সি বা বিদেশি বাজারের সূচক নিয়ে কিছু আলোচনা করার জন্য। স্টিল আমি বিদেশি বাজারের সূচক নিয়ে মাঝে মধ্যে আলোচনা করি, বিশেষ করে ডাউ আর ন্যাসড্যাক নিয়ে মাঝে মধ্যে আলোচনা করি, মানে একটু টাইম ফ্রেম বেসিসে। আজকে আলোচনা করছি না, বাট কমোডিটি আমার মানে গেম নয় বা কাপ অফ টি নয়। আমি সেই জন্য কমোডিটি ট্র্যাক করি না। আপনারা আপনাদের মতো করে টেকনিক্যালসটাকে অ্যাপ্লাই করে কমোডিটি করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্সিও তাই। আমি কারেন্সি নিয়ে খুব একটা কমফোর্ট লেভেল করি জানি না। ইভেন আমি ফিউচার্স অপশানস থেকেও নিজেকে সরিয়ে রাখি। খুব মাঝে মধ্যে এদিক ওদিক হলে হয়তো ফিউচার্স অপশানসের অ্যাক্টিভিটিসে আমার পার্ট থাকে, বাট মোরাললেস আমি আবার বলছি, আমি যে এডুকেশন পারপাসে আপনাদের সঙ্গে এখানে যে জিনিসগুলো শেয়ার করি বা আলোচনা করি সবকটাই ইনভেস্টমেন্টের পরিপ্রেক্ষিতে, সবকটাই মানে একটু লং টার্মের পরিপ্রেক্ষিতে চার্টসগুলো আলোচনা করি। কোনো শর্ট টার্ম ভিউ আমি দেওয়ার চেষ্টা করি না, বা আমি শর্ট টার্ম ভিউয়ে বিলিভও করি না। রাদার দোজ হু আর ট্রেডার, তাদের জন্য আলাদা অ্যাক্টিভিটিস থাকে, তারা অনেক স্মার্ট। আমি সেই জায়গাটায় হয়তো এখনও পৌঁছতে পারিনি, এখনও অনুশীলন চালিয়ে যাচ্ছি। যেদিন কমফর্ট ফিল করবো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শর্ট টার্ম ভিউ নিয়েও আলোচনা করার চেষ্টা করব। সেটা হয়তো খুব শিগগিরই হবে, শর্ট টার্ম ভিউ নিয়েও আমি আলোচনা করব। তো এনিওয়ে, এই ছিল নেক্সট উইকে যাওয়ার আগে আমার বক্তব্য বা আমার এই এপিসোডের বক্তব্য। আমরা এর পরবর্তীকালে যে অনুষ্ঠানটা মানে বা যে পার্টটায় যাব, সেই পার্টে গিয়ে আমরা চার্ট অ্যানালিসিস করব। তার পরবর্তী পার্টে গিয়ে আমরা আলোচনা করব, অনেকের অনেক প্রশ্ন পেয়েছি বিশেষ করে ক্লাস রিগার্ডিং, সেটা নিয়েও আলোচনা করব। এবং শেষ অধ্যায়ে যথারীতি কিছু কিছু জিনিস আমি উল্লেখ করি, সেগুলোও আলোচনা করব। তো চলুন এবার চলে যাই চার্টে, সেখানে গিয়ে আলোচনা দেখি বা শুনে নিই যে নিফটি এবং অন্যান্য স্টকের অবস্থান কোথায়। তাহলে এই অধ্যায়ে চার্ট নিয়ে যেমন আমরা প্রতিনিয়ত আলোচনা করি, সেই আলোচনাটাই এখন ক্যারি অন করছি। যে চার্ট দুটো আমরা আজকে দেখছি বা তিনটে চার্ট আজকে আমরা প্রথমে দেখব, সেটা হচ্ছে প্রত্যেকটাই নিফটির চার্ট। প্রথম বাদিক থেকে ডেলি, তারপরেও ডেলি, এবং ডান দিকের যে চার্টটা আছে সেটা হচ্ছে উইকলি স্পট নিফটি। আমরা আলোচনা করব 1 তারিখ অর্থাৎ 1 নভেম্বর, 1/11/2021 থেকে 4/11/2021 বাজারের সম্ভাবনা কি আছে টেকনিক্যাল চার্টসের পরিপ্রেক্ষিতে, সেটা আলোচনা করব। এ প্রসঙ্গে প্রথমেই যেটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে, যেহেতু দীপাবলির মুহূর্ত ট্রেডিং অর্থাৎ মুহূর্ত ট্রেডিং যেটা হয় সেটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হবে, ফলে কামিং উইকের উইকলি এক্সপায়ারি বন্ধ হবে বুধবার। তাই পূর্ণাঙ্গ ট্রেডিং সেশন হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3টে দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। বৃহস্পতিবার দিন টোকেন ট্রেডিং 1 ঘন্টা 6টা 15 থেকে 7টা 15। শুক্রবার ভাইদুজ বা দীপাবলির পরের দিনের যে ছুটিটা থাকে, তার ফলে আমরা একটা ট্রাঙ্কেটেড উইক অর্থাৎ 3 দিনের একটা সপ্তাহের মধ্যে আমাদের নিফটিকে চিন্তা ভাবনা করতে হবে। সেই হিসেবে প্রথমেই ডেইলি চার্ট, ডেইলির আর একটা ভাগ এবং উইকলি চার্টের যে ছবিটা আপনারা দেখছেন, আমি প্রথমে শুরু করছি উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে। তার কারণটা আগে একবার জানাই। অর্থাৎ আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করছিলাম বা নিফটির এতদিন ধরে যে আলোচনাটা করে এসছি, তাতে লাস্ট উইকে আপনাদেরকে বলছিলাম যে যদি নিফটি 18,470 18,470 উপরে না যায়, তাহলে বাজারের কিন্তু নতুন হাই দেখার সম্ভাবনা থাকছে না।
আর যদি কোনো কারণে 18,470-এর উপরে যায় তাহলে নতুন হাই এর সম্ভাবনা থাকছে। লাস্ট উইক এর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা আমি ক্যান্ডেলস্টিক্স ফর্মেশনে রেখেছি, এটা উইকলি চার্ট। তার হাই দেখেই বোঝা যাচ্ছে 18,342। আমাদের সম্ভাব্য যে জায়গাটা আমরা আলোচনা করেছিলাম টেকনিক্যালের পরিপ্রেক্ষিতে সেটা ছিল 18,319, অর্থাৎ সামান্য ওপর থেকে গিয়ে তারপরে বাজারে সেল অফ হয়। তার মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম বা যে ভয়টা এতদিনে আপনাদেরকে বারবার বলছিলাম যে হায়ার লেভেলে বাজার যে জায়গাটায় আছে সেখান থেকে কুল ডাউন না হলে বাজার কমফর্ট জোনে আসছে না বা কমফোর্টেবল লাগছে না, সেই হায়ার লেভেল থেকে সেল অফটা এসছে। এখন আমি উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যেটা আলোচনা করছি, এখানে একটা সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল ট্রেন্ড লাইন ড্র করেছি সিন্স 2000 মার্চের বটমকে নিয়ে, এবং 13 সিম্পল মুভিং অ্যাভারেজ একটা ড্র করেছি। 13 সিম্পল, আবার বলছি এই ব্লু লাইন যেটা দেখছেন সেটা 13 সিম্পল, অর্থাৎ 13 উইকের সিম্পল মুভিং অ্যাভারেজ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে টোটাল র্যালিতে সেরম ধরনের কোনো কারেক্টিভ ফেজ আমরা এখনো খুঁজে পাইনি বা হয়নি বা বাজার দেয়নি। তার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে এই ছোট ছোট কারেকশন গুলোই আমাদের কাছে কারেক্টিভ ফেজ বলে মনে হয়েছে, এবং তার যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এখনো পর্যন্ত সেইভাবে ট্রেন্ড লাইন ভায়োলেট করে কন্টিনিউয়াসলি ট্রেডিং এই বাজার দেখায়নি। অ্যাজ ওয়েল অ্যাজ 13 উইকের যে মুভিং অ্যাভারেজটা আছে এইখানে একমাত্র জোন, যে জোনটায় একবার ভায়োলেশন হয়েছিল তাতেও ট্রেন্ড লাইন ব্রেক করেনি। ফলে ধরে নেওয়া যেতে পারে যে 13 উইকের আশপাশে বাজারের একটা স্ট্রং সাপোর্ট থাকবে, এবং ধরে নেওয়া যেতে পারে যে এই ট্রেন্ড লাইনকে বেস করে যেহেতু বাজার চলছে নিয়ার টু ট্রেন্ড লাইন, বাজারের একটা সাপোর্টের সম্ভাবনা উঠে আসছে। যদি এর নিচে ট্রেড করে, এর নিচে ট্রেড করার জন্য আমি একটাই ক্লু এখানে দেখতে পাচ্ছি বা সেটার জন্যই আপনাদের বলছি যে স্টিল উইকলি ট্রেন্ড নিয়ে কোনো অবস্থাতেই আমরা বেয়ারিশ ভিউ নিতে পারছি না। যেটা পারছি সেটা হচ্ছে ডেইলিতে, যেটা আমি পরবর্তীকালে যাচ্ছি। বাট এখনো পর্যন্ত যেটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা নিয়ার টু, অর্থাৎ নেক্সট উইক যেহেতু 3 দিন প্লাস 1 ঘন্টার ট্রেডিং সেশন, তাতে ভোলেটিলিটিটা থাকবে, এবং এই ভোলেটিলিটিটা এই কারণে এই জায়গাটায়, বিশেষ করে এই জায়গাটায় যেটা আমি দেখাচ্ছি এখানে একটা ক্লাস্টার তৈরি হচ্ছে, অর্থাৎ একটা দুটো জায়গার সংযোগ স্থল হিসেবে তৈরি হচ্ছে, মুভিং অ্যাভারেজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেন্ড লাইন। ফলে এই ধরনের কনফ্লুয়েন্স গুলো খুব স্ট্রং সাপোর্ট এরিয়ার কাজ করে। হ্যাঁ, সাপোর্ট যদি ভাঙে সেক্ষেত্রে কিন্তু অন্য চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ বাজারের যে গতিবিধি সেটা আরেকটু নিচের দিকে গেলেও যেতে পারে। ক্লোজিং হতে হবে ট্রেন্ড লাইনের নিচে, ক্লোজিং হতে হবে মুভিং অ্যাভারেজের নিচে। ফলে আগামী সপ্তাহের জন্য যদি আমরা সম্ভাব্য এই উইকলি চার্ট থেকে যেটা খুঁজে পাচ্ছি, তাহলে প্রবাবলি এই জোনটা বিশেষ করে 17,420 বা 17,400 প্লাস মাইনাস 30 পয়েন্ট, আবার রিপিট করছি 17,400 প্লাস মাইনাস 30 পয়েন্ট, এইটা মাথায় রেখে আগামী সময় পা ফেলতে হবে নিচের দিকে সাপোর্ট হিসেবে। এই উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে এর বেশি কোন রকম ভিউ আমি নিতে চাইছি না, অর্থাৎ স্ট্রং ট্রেন্ড, স্ট্রং বুল মার্কেট, উইকলি ট্রেন্ড আপ, কাউন্টার ট্রেন্ড উইক হচ্ছে একটু হালকা উইক, ডেইলি চার্টে তার প্রভাবটা দেখা যাচ্ছে। সেই জন্য এইবারে আমি ডেইলি চার্টটা নিয়ে একটু আলোচনা করি। ডেইলিতে প্রথমে যে চার্টটা বাঁদিকে ছিল তার পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করি, একটা বার চার্ট এবং 13 সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা জানি আমাদের একটা তথ্য অনুযায়ী কনজিকিউটিভ 3 ক্লোজিং বিলো 13 ডিএমএ আমরা ধরে নিতে পারি মার্কেটের শর্ট টার্ম ট্রেন্ড উইক, এবং ইন্টারমিডিয়েট টার্মও একটা কোয়েশ্চেন মার্কস আসছে। এখনো পর্যন্ত টিল ডেট, অর্থাৎ আমি যখন ফ্রাইডের ক্লোজিং এর পর, অক্টোবরের শেষ শুক্রবারের ক্লোজিং এর পর যেটা দেখছি, তাতে কনজিকিউটিভ দুটো বারের ক্লোজিং হয়েছে। ফলে ধরে নেওয়া যেতে পারে যে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা শর্ট টার্ম বেয়ারিশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এর পুলব্যাক যেহেতু 13-এর থেকে প্রেজেন্ট প্রাইস একটু নিচে আছে, বেশ কিছুটা নিচে আছে, ফলে একটা পুলব্যাক করতে পারে বাজার, সেটা সম্ভাবনা থাকছে। বাট খেয়াল রাখতে হবে যদি আরো একটা ক্লোজিং 13-এর নিচে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরপর কনজিকিউটিভ 3 ক্লোজিং, অর্থাৎ মানডের ক্লোজিংটা ভেরি ভাইটাল। সম্ভাবনা যেটা থাকছে 13-এর নিচেই থাকবে,
কিন্তু দেখতে হবে এই যে কনজিকিউটিভ তিনটে ক্লোজিং হলো, তার লোয়েস্ট লো কত, অর্থাৎ সর্বনিম্ন স্তর কোনটা ছিল, সেটা কিন্তু আপনাদের আগেই দেখতে হবে, অর্থাৎ সোমবারের ক্লোজিং এর পরে। হতেই পারে যে সোমবার দিন নতুন লো করলো না, সেক্ষেত্রে এই লোটা অর্থাৎ ফ্রাইডের লোটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাবে। আর যদি সোমবার নতুন লো করে, তাহলে সোমবারের লোটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাইটাল হয়ে যাবে আগামী সময়ের জন্য। আর যেই রেড লাইনটা ড্র করেছি, এই রেড লাইনটা আমি এই কারণেই ড্র করেছি, এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে ভ্যালিটা হয়েছে, এখানে একটা আমি যদি এই জায়গাটায় আপনাদের একটা গোল করে দেখাই, তাহলে এই জায়গাটা একটা কনসলিডেশন জোনের মধ্যে আমরা ছিলাম, অর্থাৎ একটা সাইডওয়েজ মুভমেন্ট, তারপরে এখান থেকে একটা আপওয়ার্ড ভ্যালি তৈরি হয়। ফলে আমি ফিবোনাচির যে বটমটা নিয়েছি, সেই বটমটা হচ্ছে এই লেভেল এবং টপটা যথারীতি, অর্থাৎ এই ট্রেন্ডের যদি কাউন্টার ট্রেন্ড আমরা ভাবি, অর্থাৎ এই বুলেদেরকে যারা বেয়াররা কাউন্টার করছে, তাদের ফার্স্ট সাইন অফ স্ট্রেংথ ফর বেয়ার যদি বলি, তাহলে এই রেড লাইনের নিচে যদি ক্লোজিং হয়, তাহলে এই রেড লাইনটা কত, এই রেড লাইনটা থাকছে অ্যারাউন্ড 17,450। প্রথমেই আলোচনা করলাম যে 17,400 প্লাস মাইনাস 30 পয়েন্ট, অর্থাৎ প্লাস যদি করি তাহলে 17,430, আর যদি মাইনাস করি তাহলে 17,370। ভেরি ভেরি ভাইটাল জোন ফর কামিং নেক্সট 15 থেকে 20 দিন। ফলে এই জোনটার পরিপ্রেক্ষিতে আমি ওই জন্য রেড লাইন দিয়ে ড্র করার চেষ্টা করেছি। এখানেও একটা ক্লাস্টার ছিল, মাল্টিপল টপ গুলো ছিল, তারপরে গেছে আবার রিট্রেস্ট হয়েছে আবার আছে। ফলে আলটিমেটলি যদি 17,400 17,430 এই জোনটাকে বেস করেন, তাহলে ভেরি কেয়ারফুল থাকতে হবে এই জোনটা। আর একটা জিনিস যেটা লক্ষণীয়, হ্যাঁ ইন্ডেক্সে হয়তো অতটা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট স্টিল 18,400 17,400 1000 পয়েন্ট কিন্তু বাজার নিয়ে নিয়েছে ওপর থেকে। বাট মিড স্মল ক্যাপ এবং কিছু স্পেসিফিক স্টকে কারেক্টিভ ফেজ আছে, কিছু স্টক ডেফিনেটলি রিবাউন্ড করেছে, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, তার আলোচনা আমি পরেও করব। সেই হিসেবে বলতে পারি যে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল থাকছে এই ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে। আর একটা কি কারণে খুব ভাইটাল এরিয়ার মধ্যে আমরা এন্ট্রি করছি, সেটা আর একটা ডেইলি চার্টে আমি যে এনভেলপটা ইউজ করেছি, সেই এনভেলপটা আপনারা নিশ্চয়ই জানেন। এনভেলপের ব্যান্ডের ওপরের দিকটা হচ্ছে 5% নিয়েছি, নিচের দিকটা নিয়েছি 3%, কারণ কন্টিনিউয়াস প্রসেস যদি দেখা যায়, তাহলে 3% সাপোর্টটা কিন্তু খুব ভাইটাল এরিয়া হিসেবে সাপোর্ট কাজ করছে। সেই কারণে আমি ব্লু লাইনটা হচ্ছে 3% এনভেলপ 26 এর পরিপ্রেক্ষিতে 20 এক্সপোনেনশিয়াল। আর উপরের দিকে ডেফিনেটলি আগেও আলোচনা করেছিলাম, যেহেতু এখানে একটা হিট হয় এবং এনভেলপের আপার ব্যান্ড হিট হলে একটা কারেক্টিভ ফেজে আসে, সেই কারণে বলতে পারি এটা একটা কারেক্টিভ ফেজে ঢুকছে। এবং এই লোয়ার ব্যান্ডটা যদি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই লোয়ার ব্যান্ডটা তৈরি হচ্ছে অ্যারাউন্ড 17,390 370 আশপাশে, যেটা বলছিলাম প্লাস মাইনাস 30 পয়েন্টস। ফলে আমরা একটা ক্রিটিক্যাল সাপোর্ট জোনের আশপাশে এন্ট্রি নিচ্ছি বা বাজার নিচ্ছে। এখান থেকে পুল ব্যাক এক্সপেক্টেড, বাট নতুন হাই এই মুহূর্তে সম্ভাবনা কম। ফলে আগামী সময় যারা ভাবছেন যে উই আর ইন এ বুল মার্কেট, ডেফিনেটলি, বাট উই আর ইন এ কারেক্টিভ ফেজ ইন এ বুল মার্কেট। ফলে বুল মার্কেটের কারেক্টিভ ফেজে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারেকশন দরকার ছিল, কারেকশন হলে হেলদি ফর দ্য মার্কেট, এবং এই কারেকশনটার ফার্স্ট স্টেজ আমার মনে হয় আমরা কমপ্লিট করতে চলেছি। এবারে দেখা যাবে যে পুল ব্যাকটা করলে বাজার কোথায় গিয়ে দাঁড়ায়। সেই পুল ব্যাকের পরিপ্রেক্ষিতে এবং আগামী 3 দিন প্লাস 1 ঘন্টার ট্রেডিং সেশনের সাপোর্ট রেজিস্ট্যান্স কি হতে পারে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই। প্রথমে আলোচনা করব, যেহেতু বাজার একটু নেগেটিভ বন্ধ হয়েছে, আমি প্রথমে কয়েকটা সম্ভাব্য সাপোর্ট জোন বা সাপোর্ট লেভেল আলোচনা করি। আজকে 4টি সাপোর্ট জোন বা 4টি সাপোর্ট লেভেল দেবো। সেই সাপোর্ট লেভেলগুলো যথাক্রমে এরকম থাকবে: 17,610, 17,555, 17,452 এবং ফাইনাল সাপোর্ট ফর কামিং উইক 17,423। নেক্সট যেটা আলোচনা করব, অবশ্যই যদি বাজার এখান থেকে পুল ব্যাক করে, যে সমস্ত সম্ভাবনাগুলো উঠে আসছে, তাহলে যে রেজিস্ট্যান্স গুলো বাজারকে ফেস করতে হবে বা সূচককে ফেস করতে হবে ভারতীয় শেয়ার বাজারের এনএসসিতে, নিফটিকে, যথাক্রমে এরকম থাকবে: 17,892, 17,978,
18,064 এবং ফাইনাল রেজিস্ট্যান্স ফর কামিং উইক 18,140। এই রেজিস্ট্যান্স গুলোকে মাথায় নিয়ে আগামী দিনে যে 3 দিন প্লাস 1 ঘন্টার ট্রেডিং সেশন আছে, ট্রেডার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টররা মাথায় রাখতে পারেন। এই ছিল আজকে আমার নিফটির আলোচনা। এবার যদি আমি নিফটির আলোচনা থেকে বেরিয়ে গিয়ে কিছু স্টক স্পেসিফিক আলোচনা করি, যেরকম গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ভাইকেল, যেরকম আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এলিকান ইঞ্জিনিয়ারিং, সেরকম এই সপ্তাহ যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে ফার্স্ট যে স্টকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে একটা কনজেশন জোনের মধ্যে দিয়ে যাওয়ার পর, বাট এই স্টকটি অলসেক টেকনোলজি ফাইনালি উইকলি ক্লোজিং, আমি বার চার্ট সিম্পল ট্রেন্ড লাইন ড্র করেছি। ক্লোজিং যেটা দিয়েছে সেটা আগের ক্লোজিং এর থেকে একটু লোয়ার 545, এবং যখন এই টপটা তৈরি হচ্ছিল তখন যে ক্লোজিংটা ছিল সেটা ছিল 538, অর্থাৎ মাইনর স্লাইট নিচে ক্লোজিং রাদার দ্যান এইবারের ক্লোজিংটা। তবে আমি যদি আর একটু জুম করে দেখাই তাহলে এই চার্টটা বুঝতে পারবেন যে এই যে বারটার ক্লোজিং ছিল 538 আর এই বারটার ক্লোজিং হচ্ছে 532। তো স্লাইটলি লোয়ার 38 and 32, নট 45, 38 and 32। টপটা যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 555কে বেস করে। এখন কেন এই স্টকটা বাঁচলাম তার দুটো কারণ আমি এখানে উদাহরণ দিই। এক হচ্ছে চার্টিক্যাল প্যাটার্ন ভেরি বুলিশ। আগের প্রিভিয়াস স্টক ছিল 2017 সালে এরকম একটা সময় এই স্টকটা একবার চ্যালেঞ্জ হয়েছিল এই জোনটায়, অর্থাৎ 500 থেকে 550 টাকা জোন। সেই সময় যে হাইটা করেছিল সেটা হচ্ছে 494 3/11/2017। তারপর স্টকটা কারেক্টিভ ফেজে আসে, লোয়ার লো হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ মার্চ মাসে প্যান্ডামিকের সময় এটাও নতুন লো তৈরি করে 100 টাকার আশপাশ, বাট স্টিল নেক্সট মুভমেন্ট বা নেক্সট জোনটায় যাওয়ার জন্য ধীরে 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 একটা করে সাইড কারেকশন, আবার পুল ব্যাক, আবার কারেকশন, আবার পুল ব্যাক, এই করতে করতে স্টকটা এখন যে উচ্চতায় পৌঁছেছে, আমার ব্যক্তিগত ধারণা যদি 560-র ওপরে স্টকের ক্লোজিং চলে আসে তাহলে এখানে ফর দ্য শর্ট টার্ম যে কারেকশনটা তৈরি হয়েছিল বা তারপরে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নের পরিপ্রেক্ষিতে একটা 10% রুল অ্যাপ্লিকেবল অলওয়েজ বিভিন্ন স্টকের ক্ষেত্রে। যখনই 52 উইক হায়ের উপরে কোনো স্টক ক্লোজিং দেয়, অর্থাৎ another 10% move expected as per trading rule is concerned। এবার যদি ইন্ডিকেটর আর অসিলেটরের অবস্থানগুলো দেখাই তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরএসআই, এটা যেহেতু উইকলি চার্ট, আরএসআই হায়ার হাই ফর্মেশন করেছে, এমএসিডি স্লোপ চেঞ্জ করেছে অনেকদিন পর একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকার পর। হোপফুল যে দেখা যাক এই স্টকটা আগামী দিনে ওপরের দিকে যায় কিনা। সামান্যভাবে দেখে নেওয়া যেতে পারে মান্থলি চার্ট, যেহেতু এই মান্থ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অক্টোবরের ট্রেডিং সেশন শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু ঠিক অন্য আর একটা বুলিশ পজিটিভ ভিউ, যেখানে হায়ার ক্লোজিং অ্যাটলিস্ট বলতে পারি ফর দ্য টাইম বিং। মানে এই স্টকটা লিস্টেড হওয়ার পর থেকে এতদিন যে ট্রেডিং হয়েছে সেই ট্রেডিং এর সব থেকে সর্বোচ্চ স্তর যেটা বলে সেটা হচ্ছে এই মান্থের ক্লোজিং। কারণ আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো এখানে যে ক্লোজিংটা ছিল সেটা নিচে, এখানে যে ক্লোজিংটা হাই করেছিল সেটা নিচে, বাট এবারে যে ক্লোজিংটা এসছে সেটা হচ্ছে সব থেকে উঁচুতে ক্লোজিং। ফলে এরকম একটা টিপিক্যালি কারেক্টিভ ফেজের মার্কেটে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টক যখন পজিটিভ ক্লোজিং দিচ্ছে, ডেফিনেটলি আগামী 3 থেকে 6 মাসের পরিপ্রেক্ষিতে আমি এই স্টকটাকে ওয়াচ লিস্টে রাখবো। নেক্সট যে স্টকটা আমরা স্লাইডে দেখবো বা ভিজুয়ালাইজ করব সেটা হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক, যেটাকে অনেকে কাব বলেন। সম্প্রতি যতটা সম্ভব আমার জ্ঞানত যেটা আছে সেটা হচ্ছে এটাও সম্ভবত ফিউচার্স মার্কেটে লিস্টেড হয়েছে। এই স্টকটি যেটা আমি দেখছি, লক্ষ্য করছিলাম যে দুটি ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করেছি, একটা রেড ট্রেন্ড লাইন যেটা শর্ট টার্ম একটা ট্রেন্ড লাইন বলতে পারেন, আর একটা পিঙ্ক কালারের ট্রেন্ড লাইন। অর্থাৎ দুটো ট্রেন্ড লাইনেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রেন্ড লাইনটার উপরে, সেটা আপনি পিঙ্ক এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেড টাইম ফ্রেমের পরিপ্রেক্ষিতে এর উপরে কোনোদিনই গিয়ে ক্লোজিং দিচ্ছিল না, ফেলিওর হচ্ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্লোজিংটা এসছে এবং 13 মান্থ মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং এসছে। এইটা আমার কাছে গ্রহণযোগ্য এই কারণে। ফলে হ্যাঁ, ওপরের যে জায়গাটা তৈরি হয়েছে ক্যান্ডেলস্টিক্স এর চার্ট ফর্মেশনে দেখলেও বুঝতে পারবেন বা বার ফর্মেশনে দেখলেও বুঝতে পারছেন, ডেফিনেটলি এই জোনটা একটা সেলিং আছে। ফলে ইন বিটুইন 180 থেকে 200 টাকা এই জোনটা কিন্তু
যেহেতু স্টকটা আবার ফিউচারসেও লিস্টেড আছে, এই জোনটা কিন্তু একটা সাপ্লাই জোন, বাট স্টিল আমি বিলিভ করি এই স্টকের টেকনিক্যাল চার্ট কন্ডিশন যা হয়ে আছে, তাতে কোনো সময় যদি এই স্টকটা 195 বা যদি 200 টাকার উপরে ক্লোজিং দিতে পারে, আমার মনে হয় এই স্টকের জার্নি আরেকটু উপরের দিকে হলেও হতে পারে। এইটারও যদি আমি টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স দেখি, তাহলে বুঝতে পারবো যে যদি আমি এখানে মান্থলিতে দেখি, তাহলে মান্থলি স্টিল বেয়ার গ্রিপে আছে, মানে যেহেতু এমএসিডি ক্লাসিক্যাল ফর্মেশন বা রুল অনুযায়ী জিরোর নিচে আছে, বাট এমএসিডি স্লোপটা একটু চেঞ্জ হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন, বাট স্টিল বেয়ারিশ, বেয়ার গ্রিপ বাট নো মোর বেয়ারিশ, কারণ স্লোপটা চেঞ্জ হচ্ছে আপওয়ার্ডের দিকে। স্টোক্যাস্টিক্স নিচ থেকে ঘোরার চেষ্টা করছে, আরএসআই মোমেন্টাম ওপরের দিকে আছে, বাট নতুন হাই তৈরি করেন, যেটার থেকে আপনি বা আমরা ধরে নিতে পারি যে আরএসআই মোমেন্টাম শিফট করে গেছে। ফলে এই স্টকটাকেও কিন্তু আমাকে একটু চোখে রাখতে হবে, বা পোর্টফোলিওতে যেটা আমরা যেভাবে দেখি, মানে একটা স্টককে আইডেন্টিফাই করার জন্য একটা আলাদা করে পোর্টফোলিও সাজাতে হয়, নট দ্যাট যে ট্রেডিং পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, স্টকগুলো ওয়াচ লিস্টে রাখার জন্য, সহজ কথায় ওয়াচ লিস্ট। উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি দেখি, উইকলি তো পরিষ্কার একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা হায়ার টপ হায়ার বটম ফর্মেশনে তৈরি করছে, কারণ এই যে জায়গাটা তৈরি হয়েছিল একটা উপরে গেছিল, তারপর কারেক্টিভ, নতুন লো তৈরি করেনি, নতুন হাই তৈরি করেছে। হতেই পারে একটু কারেক্টিভ ফেজ আসতে পারে, তারপরে স্টক হয়তো আবার পুনরায় আপওয়ার্ড জার্নি করলেও করতে পারে, কারণ বেসিক্যালি ইন্ডিকেটরের অবস্থান উইকলি, মান্থলি অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলিতেও খুব পজিটিভ জায়গায় আছে। এবার উইকলি স্টোক্যাস্টিক্স দেখে অনেকে হয়তো একটু বুঝতেই পারেন যে একটু রিট্রেসমেন্টের প্রয়োজন হলেও হতে পারে ডেফিনেটলি। এমএসিডি যদি আমি উইকলিতে দেখি, যেটা আর একটা ট্রেন্ডিং মার্কেটের একটা ডেফিনেশন হয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পজিটিভ জোনে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ইন্টারমিডিয়েট টার্ম বা উইকলি টার্ম যেটা আমাকে ধরে কাজ করি, তাতে দেখা যাচ্ছে যে একটা অলরেডি কনজিকিউটিভ দুটো তিনটে বার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ফলে এই স্টকটাও আগামী দিনে আমরা চোখে চোখে রাখবো, সিটি ইউনিয়ন ব্যাংক বা কার্ভ। নেক্সট যে স্লাইডটা আমরা দেখবো, তাতে হচ্ছে পরপর আর একটা স্লাইড আমি বা আর একটা স্টক আনবো, এটা খুব কমন স্টক, আপনাদের অনেকে ফেভারিট স্টক, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। বাট সিন্স ইট লিস্টমেন্ট যেভাবে রান আপ করেছে, তারপরে এখন যে অবস্থায় কারেক্টিভ ফেজে এলো, বা আমরা ধরে নিতে পারি যে টপটা তৈরি হয়েছিল ইন বিটুইন 1580 টাকা, বর্তমান প্রাইস প্রায় লাস্ট ফ্রাইডে ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে 1217 টাকা লো করার পর 1274 টাকা 1274 এ বন্ধ হয়েছে। উইকলি চার্ট, কারণ এখানে মান্থলি চার্টের অত ডেটা নেই, যার জন্য আমি মান্থলি চার্টটা ডিসকাস করতে পারছি না। আমি এখানেও অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফিবোনাচি ড্র করেছি, টোটাল ভ্যালির 23% এর নিচে ক্লোজিং, ফলে আমরা মনে করে নিতেই পারি যে একটা 38% পর্যন্ত রিট্রেসমেন্ট এই স্টকে আসতে পারে অ্যাজ পার দ্য ফিবোনাচি রিট্রেসমেন্ট ইজ কনসার্ন। বাট যে জোনটায় এই স্টকটা এখন ঢুকছে, সেই জোনটা কিন্তু খুব ভ্যালুয়েশন ওয়াইজ যারা মিড টু লং টার্ম চিন্তা ভাবনা করেন, 13-26, যেটা আমি বারবার আপনাদেরকে বলি যে 13-26 মাঝের যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে ভ্যালুয়েশন জোন, কারণ মুভিং অ্যাভারেজের থেকে অনেকটা দূরে চলে গেছিল, এখন মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসছে। ফলে এই যে ট্রেডিং ফ্রেমটা যে একটা অ্যাভারেজ আউট হয় মুভিং অ্যাভারেজের থ্রুতে, সেই কাছাকাছি এসছে। ফলে এই স্টকটাও আমার মনে হয় আগামী সময় বিটুইন 1100 টাকাটা যদি না ভাঙে, তাহলে হোপফুল যে একটা পুল ব্যাক কিন্তু এই স্টকে আসলেও আসতে পারে টেকনিক্যালি। আমি আবার বলছি যে যদি কোনো কারণে 1100 টাকার নিচে ক্লোজিং আছে, তাহলে স্টকটা কিন্তু আবার মানে ফিজল আউট হয়ে যেতে পারে এই র্যালিটা, পুল ব্যাক র্যালিটা, সেক্ষেত্রে 950 টাকার দোরগোড়ায় আসতে পারে। বাট স্টিল 950 মানে 950 is the 50% zone of the total rally. That means the bull and bear কিন্তু ওখানে বেশ কন্টেস্ট হবে। ফলে those who are valuation buyer বা ভ্যালুয়েশন খোঁজেন বিভিন্ন স্টকে, 950,000 এই জোনটাও কিন্তু আর একটা ভাইটাল জোন হয়ে যেতে পারে। ফলে আপকামিং উইক থেকে শুরু করে স্টকের ট্রেন্ড ফলো করুন, যদি ডাউনওয়ার্ডস থাকে ওয়েট করুন, আপনারাও চার্ট অ্যানালিসিস করুন। আমি স্টকটাকে খুঁজে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করলাম আমার যতটুকু মানসিকতায় লাগছে। এটা হচ্ছে 3 নম্বর স্টক, এই স্টকটি হলো মাইন্ডট্রি। নেক্সট যে স্টকটিতে যাব সেটা হচ্ছে আরেকটা স্টক, যে স্টকটা আমার খুব পছন্দের মধ্যে হয়েছে। অনেকগুলো স্টক আজকে আলোচনা করছি উইকলি, দীপাবলির পরিপ্রেক্ষিতে বলতে পারেন, বা অনেক সময় দীপাবলি তো একটা উপলক্ষ মাত্র হয়, তবে স্টকগুলো যেহেতু কারেক্টিভ ফেজে এসছে এবং কিছু কিছু স্টক এক একটা অ্যাঙ্গেল থেকে বার করেছি, সেই হিসেবে আপনাদেরকে করছি। এই স্টকটা হচ্ছে মিন্ডা কর্পোরেশন।
আহ, যদি আমি দেখি এই স্টকটার যে ওপর থেকে পড়েছে তারপরে যে কাউন্টার র্যালিটা চলছে, অর্থাৎ সামনে 61%-এর একটা রিট্রেসমেন্টের রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা যদি ক্রস করতে পারে তাহলে ধরে নেওয়া যেতে পারে আমরা যে প্রিভিয়াস যে টপ, অর্থাৎ 230 টাকা 240 টাকার আশপাশ থেকে যে পড়েছিল, বুলেদের গ্রিপ শক্ত হচ্ছে, বেয়ারদের থেকে গ্রিপ বার করে নিচ্ছে ইন দ্য লং টার্ম, যদি আমরা এইভাবে ফিবোনাচিকে ভাবি। ফলে এই স্টকটাকে আমি যদি দেখি, একটা দীর্ঘ কনসোলিডেশন জোন, এই কনসোলিডেশন জোনে কাটিয়েছে কতদিন, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের শুরুতে একটা দিন ট্রেডিং সেশন হয়েছে ফিউচার অপশনস এর এক্সপায়ারি হিসেবে, বাট স্টিল অক্টোবর এক্সপায়ারির পরে এই স্টকটা যেভাবে উইকলি ক্লোজিং হায়ার ক্লোজিং করেছে, ভলিউম স্ট্যান্ডার্ড, ভলিউমটা আরেকটু পিক আপ করলে আমি আরেকটু কনভিন্স হতাম, সেই জন্য আমি এখানে একটা গোল মার্ক করে রেখে দিয়েছি আপনাদের বুঝতে সুবিধের জন্য, বোঝার সুবিধের জন্য, যে এইরকম একটা ভালো কনসোলিডেশনের পর একটা হায়ার ক্লোজিং, সামনের দিকে 160-62 ইজ আ রেজিস্ট্যান্স, যদি এটার উপরে ক্লোজিং দিতে পারে ডেফিনেটলি এই স্টকটা আগামী দিনে একটা প্রমিসিং চার্ট ফরমেশন তৈরি করতে যাচ্ছে বলে আমার ধারণা। ফলে মিন্ডা কর্প ক্লোজ আই রাখতে হবে। যদি ইন্ডিকেটরগত অবস্থানগুলো দেখি, তাহলে প্রথমে আমি যদি শুরু করি একটু মান্থলি থেকে, তাহলে মান্থলিতে দেখবো যে মান্থলি ট্রেন্ড অ্যাজ পার দ্য এমএসিডি ইজ কনসার্ন অ্যান্ড দ্য ট্রেন্ড প্রাইস ট্রেন্ড ইজ কনসার্ন আর নো প্রবলেম, বরঞ্চ আমি এটাই বলবো যেখানে বাজার কারেক্টিভ ফেজে এসছে সেখানে এই স্টকটা নতুন হাইয়ে মান্থলিতেও বন্ধ হয়েছে, ফলে এই স্টকটা আগামী দিনে দেখা উচিত বলে আমার ধারণা। আরএসআই হায়ার হাই ফরমেশন তৈরি করেছে মান্থলিতেও, স্টোক্যাস্টিক্স মান্থলি মিড পয়েন্ট তার একটু ওপর থেকে একটা বুলিশ জোন থেকেই আবার ঘোরার চেষ্টা করছে, যেটা আরো টিপিক্যালি বুলিশ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর যদি উইকলি চার্ট দেখি, তাহলে উইকলি চার্টও ডেফিনেটলি একটা হায়ার টপ ফরমেশন আছে আরএসআই এর ক্ষেত্রে, স্টোক্যাস্টিক্স উপরের দিকে, এমএসিডি টিকও উপরের দিকে আছে, ফলে সব মিলিয়ে বলতে পারি স্টকটার মধ্যে একটা পজিটিভিটি আছে, এটা পরিষ্কার ছবি দেখে বোঝা যাচ্ছে। টেকনিক্যাল অ্যানালিসিস কিছুটা ছবি দেখেও আন্দাজ করতে হয়, আর ছবি দেখে অবজার্ভ করতে হয়, সেইটা করলে বুঝতে পারবেন। আরেকটি স্টক আনি স্লাইডে, সেই স্টকটি আবার টিপিক্যালি কারেক্টিভ ফেজ, ফার্মা। একটা টাইমে ফেভারিট, এখন কিন্তু ফেভারিট নয়, সবাই ভুলেই গেছেন ফার্মাগুলো। আসলে এটাই হয়, এক একটা সময় এক একটা ফ্লেভার আসে, তখন সেই ধরন বা সেই সেক্টরস এর উপরে আমাদের বিভিন্ন সময় চিন্তা ভাবনা থাকে, বাট টিপিক্যালি স্ট্রাইডস ফার্মা স্টকটা বেসিক্যালি যে জায়গায় কারেক্টিভ ফেজে এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি যে ডাবল এটা মার্কটা করেছি, বহুদিন এখানে কনসলিডেশনের পরে এই ব্রেকআউট করে উপরে গেছিল, আবার সেই জোনকে রিটেস্ট করছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি লং টার্ম চার্টসে কিন্তু একটা ওভারসোল্ড জোন তৈরি হয়েছে, যে জোনটা ইন বিটুইন 500 to 550, এই জোনটার ভেতরে। আর যদি দেখা যায় তাহলে মান্থলি চার্টসে মুভিং অ্যাভারেজের থেকে দূরত্বও কিন্তু অনেকটা বেড়ে গেছে, যেটা হওয়া উচিত নয়, ফলে এক্সপেক্টেড পুল ব্যাক হলেও হতে পারে এই স্ট্রাইড ফার্মার ক্ষেত্রে। বাট খেয়াল রাখবেন যে জোনটার মধ্যে ঢুকছে, দিস ইজ আ ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া। যদি দেখেন আরএসআই মান্থলি, উইকলি, প্রত্যেকটাতেই উইকলি অলরেডি ওভারসোল্ড। আমি যদি মান্থলি চার্টস দেখি তাহলে মান্থলিও প্রায় 40-এর আশপাশে পৌঁছে যাচ্ছে, ফলে এটাকেও একটু লক্ষ্য রাখতে পারেন। ডেইলি চার্টসে আরএসআই একটা হায়ার হাই ফর্মেশন করার জন্য রেডি হয়ে আছে, ফলে এটা কিন্তু আমার কাছে একটু পজিটিভ জায়গায় আছে। ডেইলি স্টোক্যাস্টিক্স অনেকের হয়তো গ্রহণযোগ্যতা নেই, বাট আমি স্টিল এটাগুলোকে দেখি, কারণ এগুলো মোমেন্টাম ইন্ডিকেটর, মোমেন্টাম চেঞ্জ হলেও হতে পারে। উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে উইকলিতেও এটা স্টোক্যাস্টিক্স এর ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে এবং একটা আপওয়ার্ড মোমেন্টাম ক্রিয়েট করলেও করতে পারে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রোভাইডেড প্রাইস অ্যাকশন হলে। আর যদি মান্থলি চার্টসে দেখি তাহলে স্টোক্যাস্টিক্স অলরেডি যে জায়গায় পৌঁছে আছে, ইটস আ ওভারসোল্ড জোন। তো ডেফিনেটলি প্রাইস ওয়াইজ, সাপোর্ট ওয়াইজ, ইন্ডিকেটর ওয়াইজ অবভিয়াসলি ইন্ডিকেটর নিচে আসতেই হবে। তো সব মিলিয়ে এই স্টকটাও কিন্তু আমরা আগামী সময় একটু চোখে রাখবো, স্ট্রাইডস ফার্মা। সম্ভবত ফাইনাল স্টকে আসছি। হ্যাঁ, ফাইনাল স্টক, অনেকগুলো স্টক আলোচনা করেছি, দিস দ্য ফাইনাল স্টক টিভি টুডে। মিডিয়া সেক্টরের মধ্যে অনেকগুলো হালচাল তৈরি হয়েছে, বাট এটাকে যদি আমি দেখি একদম ক্লাসিক্যাল চার্ট অনুযায়ী 13-26 এন্টার ইন এ জোন, যেখানে ভ্যালুয়েশন খোঁজে, তারপরে হায়ার ক্লোজিং ভলিউম, এটা উইকলি ভলিউম, অবভিয়াসলি বুঝতেই পারছেন উইকলিতে 8,37,000-এর ভলিউম, মানে ডেইলিতে যে খুব অ্যাক্টিভিটি থাকে এই স্টকটায় তা নয়, বা ডেইলি চার্টসে যে আপনি প্রতিদিনের ভলিউমটা যে খুব ভালো হয় তা নয়,
বাট হ্যাঁ, উইকলি চার্টে যেরকম ধরনের ফর্মেশন তৈরি হয়েছে, হায়ার ক্লোজিং আফটার আ কনসলিডেশন, আফটার আ কনজেশন জোন, ফলে এই স্টকটাও কিন্তু আমি আগামী সময় আপনাদেরকে বলবো বা আমিও চোখে রাখবো। আবার যদি সাইড অ্যানালিসিস করে ইন্ডিকেটর গুলো দেখি, আরএসআই এর একটা হায়ার হাই ফর্মেশনের প্রবণতা হয়তো তৈরি হয়েছে, স্টোক্যাস্টিক্স নিচ থেকে ঘুরেছে উইকলিতে। এমএসিডি এখনো পর্যন্ত সেই ধরনের সিগন্যাল না দিলেও জাস্ট একটা রিভার্সাল টাইপের এসছে এমএসিডি তে। ফার্স্ট উইক কন্টিনিউশন করে কিনা সেটা প্রাইস অ্যাকশনে বোঝা যাবে। মান্থলি চার্ট, যেহেতু মান্থলি শেষ হয়েছে, মান্থলিতেও দেখা যাচ্ছে যে একটা উপরে যাওয়ার পর ওই যে বললাম মুভিং অ্যাভারেজের থেকে দূরত্ব বেশি হয়ে গেলে আবার কাছাকাছি চলে আসে দুজনে, প্রাইস আর মুভিং অ্যাভারেজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ স্টিল আমরা যদি দেখি 13-26-এর যে ক্লাস্টারটা আছে ইন বিটুইন 250 এন্ড 260, এই জোনটাকে এখনো ভাঙেনি, ফলে এই স্টকটাও কিন্তু আমাকে একটু ভাবাচ্ছে। আরএসআই হায়ার হাই ফর্মেশন করে মানে আমাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, যেটা আমি ইন্টারপ্রেট করি, যে ডিরেকশন স্টিল উপরের দিকে এখনো আছে, স্টোক্যাস্টিক্স ঘোরার জন্য রেডি হয়ে আছে। ফলে প্রাইস অ্যাকশনের চেঞ্জেস অসিলেটর ইন্ডিকেটরের চেঞ্জেস আনবে, ফলে এই স্টকটাও কিন্তু আমরা আগামী সময় ডেফিনেটলি ওয়াচ লিস্টে রাখতে পারি। তাহলে অলমোস্ট 6খানা স্টক আজকে আলোচনা করলাম। যারা মনে করেন বা বলেন অনুষ্ঠান শর্ট হয়ে যাচ্ছে বা স্টক আলোচনা হচ্ছে না, আজকে অনেকগুলো ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা করেছি। দেখুন লাস্ট উইকও আমি স্টকগুলো আলোচনা করেছি, বেড়েছে কমেছে ব্যাপার আমি সেখানে বলছি না, কারণ এটা যেহেতু শিক্ষামূলক দিক থেকে করি, আমি টেকনিক্যাল চার্টস গুলো আপনাদের সঙ্গে আমার বোঝার পরিপ্রেক্ষিতে আপনাদের বলি। দেখা যায় সেটা মার্কেটের সাথে রিয়াক্ট করছে কি করছে না, আপনারা এগ্রি হতে নাও পারেন যে এই চার্টটা আমি এইভাবে দেখবো না। ডেফিনেটলি এটা স্বাধীন বক্তব্য বা এটা স্বাধীন জায়গা, কারণ আপনার চিন্তা ভাবনার সাথে সকলের চিন্তা ভাবনা এক হবে বা আমার চিন্তা ভাবনার সাথে সকলের চিন্তা ভাবনা এক হবে, এরকম তো হতে পারে না। তা নাহলে তো বাই সেলই হতো না। যিনি বাই করছেন তিনি ভাবছেন বাড়বেন, যিনি সেল করছেন তিনি ভাবছেন পড়বে। ফলে এই যে দুটো আইডিয়া আলাদা আলাদা, এটাই চার্টের বা এই বাজারের একটা দারুণ ইন্টারেস্টিং পার্ট। তো যাই হোক, বাঁদিক থেকে অলসেক, সিটি ইউনিয়ন ব্যাংক, হ্যাপিয়েস্ট মাইন্ড, মিন্ডা কর্প, স্ট্রাইডস ফার্মা, টিভি টুডে। নেক্সট পার্টে আলোচনা শুরু করব। চলে এলাম শেষ পর্যায়ে বা শেষ অধ্যায়। এখানে আমরা আলোচনা যেটা করি সেটা ন্যাচারালি আপনারা অনেকে বুঝে গেছেন, তবু আজকে আমি আলোচনা করব ডিসেম্বরের ক্লাস নিয়ে। এই যে ক্লাসটা চলছিল সেটা অবভিয়াসলি প্রায় শেষের দিকে চলে এসছে। আমি ডিসেম্বরের ফার্স্ট উইক অফ সানডে, মোস্ট প্রবাবলি ডেটটা আমি খেয়াল করতে পারছি না, 4-5 তারিখ হতে পারে, 3-4 তারিখ, মানে ফার্স্ট সানডে আমি ক্লাসটা শুরু করব। নভেম্বর অনওয়ার্ড, অর্থাৎ আজকের এপিসোড দেখার পর আপনারা অনেকেই হয়তো আগেও কোয়ারি করেছেন, আমি তাদের মেলের হয়তো উত্তর দিতে পারিনি, আমি এবারে তাদের মেলের উত্তর দেবো, বা যারা ফোন নাম্বার অলরেডি দিয়েছেন আমি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারি। যদি পারেন আপনারাও যোগাযোগ করতে পারেন। নিচে যে মেল আইডিটা যাচ্ছে স্ক্রোলে, সেই মেল আইডিতে আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে মেল করে দিতে পারেন, আমি পারলে যোগাযোগ করে নিতে পারি। এবং আপনারা যদি ফোন নাম্বার দেন আমি তাহলে আপনাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবো। এটা হচ্ছে ক্লাস সংক্রান্ত ব্যাপার। ক্লাসটা 2-2.5 মাস ধরে চলে, পিওরলি টেকনিক্যালসের ওপরে চলে এবং সেখানে টেকনিক্যালসের নো হাউগুলো জানাই, এবং আমি যেভাবে ক্লাসটা করাই সেটার একটা পার্ট সবসময় আমি চেষ্টা করি যে ক্লাসটা হয়ে গেল তাদের কতটা স্যাটিসফ্যাকশান এসছে। নট দ্যাট যে আমি তাদেরকে অল্প আধটু পড়ালাম, বা আমি জানি এটা একটা এন্ডলেস সাবজেক্টের একটা পার্ট হয়তো তাদেরকে আমি করাচ্ছি, তারা কতটা স্যাটিসফাইড সেইগুলো আমরা কোনো একটা সময় আলোচনা করবো। যেরকম তার আগের এপিসোডে আমি একটা আলোচনা করেছিলাম যখন অগাস্ট মাসে আমার ক্লাসটা শেষ হয়েছিল, তো তাদের এই ক্লাসের বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করব, তাদের কতটা স্যাটিসফ্যাকশান এসছে। আমি আবার বলছি, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকে কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস আলোচনা করবে না। যেটা আপনার মনে হয়েছে আমার কাছে যেটা খারাপ, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়ে থাকে, আমার খারাপটাও আপনারা বলবেন, ভালোটাও চেষ্টা করবেন বলার জন্য। তবে যতটা পারি আমি আমার তরফ থেকে আমার শেষ চেষ্টাটা করি, মানে যতটা আমার বিদ্যে আছে। এই হচ্ছে ক্লাস সংক্রান্ত ব্যাপার। এবারে শেষের দিকে যেহেতু চলে এসেছি, আমি প্রত্যেক নতুন মানে যারা আমার সাবস্ক্রাইবার নিচ্ছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে অনুপ্রাণিত করার জন্য একটা লাইক আপনাদের থেকে এক্সপেক্ট করি। আপনাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে, আমি ভালো কাজ করার চেষ্টা করি, আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করি। উইদাউট এনি হেজিটেশন আপনাদের যদি কোনো রকম কমেন্টস থাকে করতে পারেন, কারণ কমেন্টস ডিপেন্ড করছে আপনার ভালো লাগার উপরে। যদি ভালো লাগে ভালো লাগার কমেন্টস করবেন, যদি ভালো না লাগে ডেফিনেটলি ভালো না লাগারও কমেন্টস করতে পারেন। যেমন ধরুন কয়েকজন মাঝে মধ্যে বলেন যে এই স্টকটা আমি কিনেছি, বা আমি আবার বলছি স্পেসিফিক্যালি আমি এই স্টকটা এডুকেশনাল পারপাসের জন্যই আলোচনা করেছি, ইনভেস্টমেন্ট বা ডিরেকশনাল কোনো জিনিস আলোচনা করার চেষ্টা করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যেমন চুপিসারে
অ্যারো গ্রিন টেক বা পায়োনিয়ার, এগুলো একটা চার্টের ডেভেলপমেন্টটা হচ্ছে। আমার বক্তব্য এরকম নয় বা আমি এরকম চার্ট দেখা পছন্দ করি না যেটা একদিন, দুদিন, 5 দিনের জন্য। ডেফিনেটলি ওই স্কিল এখনও পর্যন্ত ডেভেলপ করতে পারিনি, ডেভেলপ করার চেষ্টা করছি। যেটুকু করার চেষ্টা করেছি বাজারের সাথে সাথে একটু লং টার্ম চার্টস দেখা প্র্যাকটিস করুন তাতে, কারণ অনেকেই আছেন যারা হয়তো ট্রেডিং ফর লিভিং করেন, তাদের জন্য ডেফিনেটলি আমার বক্তব্য ভালো লাগবে না তাদের। কিন্তু যারা একটা জায়গায় হয়তো রোজগার করছেন কিন্তু একটা পার্ট শেয়ার বাজারে সঞ্চয় করার প্রয়োজন আছে, এই টেকনিক্যাল চার্টসগুলো দেখে আপনারা সেখানে চার্ট আপনারাও অনুশীলন করুন, আপনারাও সেটা গাইড করুন, বা আর একটা কথায় বলা যেতে পারে আপনারা সেটাকে নিয়ে আপনাদের মতো করে চার্টটাকে ভাবুন, কিংবা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, তারপরে কোনো ধরনের ডিসিশানে আসবেন। সেই জন্য নতুন যারা এসছেন তাদের জন্য বললাম, পুরাতন যারা আছেন তাদের জন্য বললাম। যেমন ধরুন আমরা আলোচনা করেছিলাম টিভিএস মোটর নিয়ে, আমরা আলোচনা করেছিলাম অ্যাস্ট্রা মাইক্রো নিয়ে। আমি সেই কারণেই বলছি যে চেষ্টা করব লাস্ট 1 মাস যতগুলো 4-5টা সপ্তাহের একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা মিস করে গেছেন তারা ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলোকে ক্লিক করে বা সাবস্ক্রাইব করে আমার পুরো চ্যানেলে যতগুলো এপিসোড করেছি লাস্ট 1-1.5 বছরের মধ্যে ততগুলো কিন্তু ধীরে ধীরে দেখতে পারেন। খারাপ লাগবে না সম্ভবত, আর উপকারই লাগবে, অপকার হবে না মনে হয় ধারণা। তো সেই কারণে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন, কারণ মোস্ট প্রবাবলি আমি হয়তো নেক্সট উইকে দীপাবলি, যদিও সেইরকম দীপাবলির কথা মাথায় রেখে নয়, জাস্ট একটা টোকেন হিসেবে আমি চেষ্টা করব কোনো একটা এপিসোড করার জন্য। কারণ হয়তো মেবি আমি নেক্সট সানডে স্যাটারডে যে আপনাদের এপিসোড আপলোড করি, মেবি আমি আবার বলছি আমি মিস আউট হতে পারি, আমি নাও থাকতে পারি, বা চ্যানেল আপডেট নাও হতে পারে। সেই কারণে মাঝ রাস্তায় একটা আপলোড বা আপডেট করার চেষ্টা করব, বা একটা নতুন এপিসোড দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের বক্তব্য। নতুন পুরাতন প্রত্যেককেই আবার বলছি সাবস্ক্রাইব করুন, আর যারা মনে করছেন দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, চেষ্টা করুন আমাকে অনুপ্রাণিত করার জন্য, একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। বাংলায় সম্পূর্ণভাবে টেকনিক্যালসটাকে শেখাই, আর এখানেও চেষ্টা করি অ্যাজ ওয়েল অ্যাজ বোঝানোর চেষ্টা করি আমার তরফ থেকে যতটুকু টেকনিক্যালস বুঝি। এনিওয়ে, ফাইনাল জায়গায় পৌঁছে গেছি। আজকে আর সময় নষ্ট বিশেষ করছি না, একটু হয়তো দীর্ঘায়িত হয়ে গেছে। আপনাদের কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি ডেফিনেটলি কোনো একটা সময় উত্তর দিয়ে দেবো। আজকে এই চ্যানেলের মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত স্টক এবং ইন্ডেক্স নিয়ে আমি টেকনিক্যালি আলোচনা করলাম, এটা সম্পূর্ণই শিক্ষামূলক দিক থেকে আলোচনা করলাম। এখানে কোনো ধরনের রেকমেন্ডেশনের কথা আমি এখানে বলি না বা বলবও না। আপনারা এই অনুষ্ঠান শুনে কোনো ধরনের কিছু সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই নিজেদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত দেবেন। তিনি যদি সেবি সার্টিফাইড হন আরও ভালো হয়। আপনাদের নিজেদের বুদ্ধি প্রয়োগ করবেন, তারপরেই কিন্তু কোনো ধরনের রিয়েল টাইম মানি বা রিয়েল টাইম ইনভেস্টমেন্টের কথা ভাববেন। কারণ এনি ফাইন্যান্সিয়াল লস, তার জন্য আমি বা ইউটিউব কর্তৃপক্ষ অবশ্যই কোনোভাবে দায়ী থাকবো না। শেষ করছি এই আশা নিয়ে, ধনতেরাস, কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা খুব আনন্দ করুন, ছুটি আনন্দ করুন সাবধানতার সাথে, মানে টেকনিক্যালি স্টপ লসের সাথে। দেখা হচ্ছে অন্য আবার কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ।